ব্যবসা শুরু করতে লাখ লাখ টাকার ফান্ডিং লাগে, বিশাল অফিস আর সেটআপ লাগে। এই পুরনো মিথটা কিন্তু এখন আর একদমই সত্যি নয়। বরং আজকের এই স্পেশাল বিশ্লেষণে আমরা দেখব কিভাবে একদম শূন্য থেকে শুরু করে একটা সফল বিজনেস দাঁড় করানো যায়। একটা দারুণ তথ্য দিয়ে শুরু করা যাক। বাংলাদেশের সবচেয়ে বড় রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের নাম তো সবারই জানা, কিন্তু তাদের শুরুটা কিভাবে হয়েছিল? কোনো বিশাল অ্যাপ বা সার্ভার দিয়ে কিন্তু নয়। বিশ্বাস করা কঠিন হলেও সত্যি, তাদের শুরুটা ছিল স্রেফ একটা ফেসবুক গ্রুপ আর একটা এক্সেল শিট দিয়ে। জাস্ট ভাবুন, সঠিক মাইন্ডসেট থাকলে আসলেই যে কোনো বিশাল সেটআপ ছাড়াই শুরু করা যায়। এটা তার চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আর ঠিক এই কারণেই আজ আমরা খালিদ ফারহান এবং আয়মান সাদিকের আলোচনা থেকে নেওয়া দারুণ 5টি প্র্যাকটিক্যাল 0 to 1 হ্যাকস ব্রেকডাউন করব। যারা একদম নতুন করে একটা উদ্যোগ নিতে চাচ্ছেন, তাদের প্রথম ভেঞ্চার লঞ্চ করতে এই হ্যাকগুলো আক্ষরিক অর্থে একটা ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে। শুরুতেই সবার মাথায় যে বড় প্রশ্নটা ঘোরে, সেটা দিয়ে শুরু করা যাক। চাকরি নাকি ব্যবসা? ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। একদিকে একটা চাকরি মাস শেষে খুব সুন্দর করে একটা নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা দেয়, সেখানে ঝুঁকিও কম, আর কি করতে হবে সেটাও একদম ছকে বাঁধা। কিন্তু সমস্যা হলো এর একটা লিমিট আছে। অন্যদিকে ব্যবসা দেয় পুরোপুরি স্বাধীনতা। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে প্রফিটের কোনো লিমিট বা আনক্যাপড আপসাইড থাকে। মানে একটানা চাকরি করে 2-3 বছরে যে টাকা জমানো যায়, একটু বুদ্ধি করে ঈদে গরুর ব্যবসা করলে হয়তো এক সিজনেই তার চেয়ে বেশি প্রফিট চলে আসতে পারে। তবে হ্যাঁ, এখানে লাইবিলিটি বা ঝুঁকিটাও কিন্তু বেশি। তাহলেও উপায়? এখানেই আসে সবচেয়ে স্মার্ট মুভটা। ব্যবসা শুরু করার জন্য কালকেই বসের মুখের উপর ইস্তফাপত্র ছুড়ে দেওয়ার কোনো দরকার নেই, বরং ওভারল্যাপিং পিরিয়ড রাখাটা সবচেয়ে সেফ। মানে দিনের একটা নির্দিষ্ট সময় জবে দিয়ে বাকি সময়টা ব্যবসার পেছনে দেওয়া যেতে পারে। এতে করে মাসের শেষের ওই ফিক্সড ইনকামের সিকিউরিটিটাও থাকলো, আবার ঝুঁকি কমিয়ে স্বপ্নের ব্যবসাও ধীরে ধীরে দাঁড় করানো গেল। এই দুটানা কাটানোর পর এর পরের ধাপটা হলো একটা $1 মিলিয়ন আইডিয়া খুঁজে বের করা। অনেকেই ওই একই টি শার্ট বা গ্যাজেট বিক্রির গতানুগতিক ব্যবসায় নেমে পড়েন, কিন্তু একটু আলাদা কিছু ভাবতে হলে 3টে ফ্রেমওয়ার্ক দারুণ কাজে দেয়। প্রথমত, আন্তর্জাতিক মার্কেটের দিকে নজর দেয়া। দ্বিতীয়ত, বিভিন্ন স্টার্টআপ ডিরেক্টরি চেক করা। আর তৃতীয়ত, কারেন্ট ট্রেন্ডের সাথে তাল মেলানো। এই 3টে ধাপ ফলো করলে খুব সহজেই আনকমন আর ডিমান্ডিং আইডিয়া বের করা সম্ভব। এই ডিরেক্টরি হ্যাকের বিষয়টা কিন্তু খুবই দারুণ। যেমন ধরুন ওয়াই কম্বিনেটর, প্রোডাক্ট হান্ট বা ফিউচারপিডিয়া। এই প্ল্যাটফর্মগুলোতে গেলেই দেখা যাবে বিশ্বের বড় বড় স্টার্টআপগুলো ঠিক কোন ধরনের রিয়েল লাইফ সমস্যা সমাধান করছে। সেখান থেকে আইডিয়া নিয়ে আমাদের লোকাল মার্কেটের সাথে অ্যাডজাস্ট করে নিলেই হলো। বিদেশের একটা সফল আইডিয়া আমাদের দেশের কনটেক্সটে হতে পারে একটা বিশাল গেম চেঞ্জার। আর এর সাথে যদি একটা ট্রেন্ডকে জুড়ে দেওয়া যায়, তাহলে তো কথাই নেই। ধরুন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেশনের যে বিশাল ট্রেন্ড এখন চলছে, সেটাকে কাজে লাগালে একটা খুব সাধারণ সার্ভিসও ক্লায়েন্টদের কাছে হট কেকের মতো মনে হবে। ট্রেন্ডের স্রোতটাই মূলত একটা সাধারণ সমস্যাকে বিশাল একটা সুযোগে পরিণত করে দেয়। আইডিয়া তো হলো, এবার আসি এমভিপি এবং হ্যাকার মাইন্ডসেটের ধারণায়। নতুনদের একটা বড় ভুল হলো শুরুতেই অতিরিক্ত টাকা খরচ করে ফেলা। এখানেই বাঁচিয়ে দেয় এমভিপি বা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট কনসেপ্টটা। এর জন্য দরকার জোগাড় বা হ্যাকার মাইন্ডসেট। লাখ টাকা দিয়ে চকচকে অ্যাপ বানানো বা দামি ক্লিনিক ভাড়া করার আসলেই কোনো প্রয়োজন নেই। সত্যিকারের হ্যাকার মেন্টালিটি মানে হলো ফেসবুক গ্রুপের মতো ফ্রি টুলস ব্যবহার করা, বা চেম্বারের বদলে শুরুতে হোম ফিজিওথেরাপি সার্ভিস দিয়ে নিজের আইডিয়াটাকে যাচাই করে নেওয়া। মার্কেট আসলেই সার্ভিসটা নিতে আগ্রহী কিনা সেটা সবচেয়ে কম খরচে আর কম সময়ে টেস্ট করে নেওয়াই হলো আসল উদ্দেশ্য। মার্কেটিংয়ের ক্ষেত্রেও আমাদের একটা ধারণা খুব প্রচলিত, এবার সেটা নিয়ে কথা বলা যাক। সবাই হয়তো বলবে শুধু অর্গানিক ওয়েতে আগাতে, কিন্তু সত্যি বলতে একটা নতুন স্টার্টআপের ক্ষেত্রে ভাইরাল হওয়ার আশায় বসে থাকাটা সময়ের একটা বিশাল অপচয়। স্টুডিও ভাড়া করে ইকুইপমেন্ট কিনে 20-30 হাজার টাকা খরচের বদলে টার্গেটেড ফেসবুক অ্যাডে মাত্র 300 থেকে 500 টাকা ইনভেস্ট করে দেখুন। এটা প্রায় গ্যারান্টি দেয় যে প্রোডাক্টটা ঠিক সেই মানুষের কাছেই পৌঁছাবে যারা এটা আসলেই কিনতে আগ্রহী। কারণ বর্তমান মার্কেটিংয়ের দুনিয়ায় একটা কথা খুব বলা হয়, ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিং। ম্যানুয়াল টার্গেটিং নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবার চেয়ে
ভিডিও বা কন্টেন্টটা যদি যথেষ্ট এঙ্গেজিং আর আকর্ষণীয় হয় তাহলে এখনকার অ্যালগোরিদমগুলো স্বয়ংক্রিয়ভাবেই একদম সঠিক কাস্টমারকে খুঁজে বের করে নেবে। এবার আসি ব্যবসার সবচেয়ে ক্রিটিক্যাল পার্টে, স্কেলিং বা ব্যবসাকে বড় করা। মজার ব্যাপার হলো লোকাল উদ্যোক্তাদের প্রায় ৯৫% এই ধাপে এসে আটকে যান। সারাক্ষণ শুধু নতুন কাস্টমারের পেছনে না ছুটে অ্যাভারেজ অর্ডার ভ্যালু বা এওভি বাড়ানোর দিকে ফোকাস করাটা অনেক বেশি প্রফিটেবল। ব্যাপারটা সিম্পল, যে কাস্টমার অলরেডি একটা টি শার্ট কিনেছেন, যার একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে, তাকে একটা সুন্দর জ্যাকেট অফার করা অনেক বেশি সহজ। এতে করে প্রতি ক্রেতা থেকে আসা রেভিনিউ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। আর এই কনসেপ্টের উপর ভিত্তি করে কাস্টমার রিটেনশন এবং রেফারেল সিস্টেমকে কাজে লাগাতে হয়। কাস্টমার একবার কিনলো আর কাজ শেষ এমনটা ভাবলে চলবে না, বরং তাকে দিয়ে অন্য আরও দুজনকে রেকমেন্ড করানোটা হলো আসল গেম চেঞ্জার। উবার বা ড্রপবক্সের নাম তো সবারই জানা, তাই না? এই কোম্পানিগুলো কিন্তু ঠিক এভাবেই রেফারেল সিস্টেম ব্যবহার করে আজকের $1 বিলিয়ন এম্পায়ারে পরিণত হয়েছে। আজকের এই আলোচনা একদম শেষ পর্যায়ে, তবে শেষ করার আগে একটা ইন্টারেস্টিং পয়েন্ট ভাবার জন্য ছেড়ে দিচ্ছি। এই যে এতগুলো প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক আর হ্যাকস নিয়ে বিশ্লেষণ হলো, এগুলোর মধ্যে ঠিক কোন হ্যাকসটা যে কোনো নতুন উদ্যোগের জন্য সবচেয়ে বেশি লজিক্যাল আর কার্যকরী বলে মনে হচ্ছে? বিষয়টা একটু ভেবে দেখা যেতে পারে, কারণ সঠিক একটা পদক্ষেপই বদলে দিতে পারে পুরো ব্যবসার হিসাব নিকাশ।